নমস্কার, বিবেকতীর্থ থেকে আবার আপনাদের কাছে এলাম। আজকে স্বামীজির প্রসঙ্গে কিছু বলা। শ্রী শ্রী ঠাকুর গত হয়েছেন। স্বামীজি মনে বুকে একটা জ্বলন নিয়ে উনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। তো সেই রকম একটি কাজে স্বামীজি ট্রেনে চলেছেন গাজীপুর থেকে কাশীর উদ্দেশ্যে। একটি তৃতীয় শ্রেণীর টিকিট ছাড়া তার কাছে আর যা হলো তা হলো একটি কম্বল, পরনে একটি গেরুয়া আলখাল্লা আর হাতে একটি দণ্ড। একটি কানাকড়িও সঙ্গে নেই। তিনি যে কামরায় এক কোণে বসে আছেন তার সবটুকু দখল করে বসে আছেন এক অর্থবান যুবক এবং তার কিছু বন্ধু। তারা বেনে সম্ভবত, আর সঙ্গে তার কিছু ইয়ার বন্ধু রয়েছে। তারা স্বামীজিকে দেখেই বুঝলেন যে এই তরতাজা সন্ন্যাসী কিন্তু না খেয়ে আছে, কিনে ছোলা খাবারও কোনো পয়সা নেই। বড়লোক বেনে বেশ মজা পেল স্বামীজির এই দুর্দশা দেখে। সে তার ইয়ারদের নিয়ে স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে নানা সুস্বাদু খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া সেরে এবার তো জল খেতে হয়। স্টেশন থেকে জল কিনে খেলো সেই বেনে আর তার বন্ধুরা। তখনকার দিনেও কিন্তু স্টেশনে জল বিক্রি হতো, কেননা ওই ওই যাদের কি বলে ওই কাঁধে চামড়ার ব্যাগ নিয়ে তারা দাঁড়িয়ে থাকতো, তারা বিক্রি করতো জল, ঠান্ডা জল, শীতল পানি। চেষ্টায় গলা শুকিয়ে গিয়েছে স্বামীজির। তৃষ্ণার্ত সন্ন্যাসীকে দেখিয়ে দেখিয়ে জলপান করার পর সুখ লাভ করল ধনী ওই সহযাত্রী। ট্রেন বেশ কিছুক্ষণের জন্য থামল তারিঘাট স্টেশনে। সবাই নেমে গেল ট্রেন থেকে। স্বামীজিও নামলেন, বসতে গেলেন প্ল্যাটফর্মে ছাওয়ার নিচে। চৌকিদার এসে তাড়িয়ে দিলেন। কি করবেন স্বামীজি? তিনি প্ল্যাটফর্মের বাইরে কম্বলটি পেতে একটি খুঁটিতে হেলান দিয়ে চুপ করে বসে রইলেন। উত্তর ভারতীয় সেই বেনে স্বামীজিকে কিন্তু সহজে ছাড়ার পাত্র নয়। সে স্বামীজির কাছেই একটি ছাউনির নিচে দামি শতরঞ্জি বিছিয়ে বন্ধুদের সাথে মজলিস করে বসে আবার ক্ষুধার্ত সন্ন্যাসীকে দেখিয়ে দেখিয়ে রীতিমতো ভোজ শুরু করে দিল। এতেও কিন্তু বেনের আহ্লাদ পূর্ণ হলো না। তখন সে বিবেকানন্দকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ওহে দেখছো এত সব খাবার দাবার কেমন মজা করে আমরা খাচ্ছি, আর তোমার কাছে তো জল কেনারও কোনো পয়সা নেই। এই ঠান্ডা জল তুমি যদি পেতে তোমার খিদে না যাক, তেষ্টাটা তো মিটত। এই দেখো আমি কেমন আরাম করে জল খাচ্ছি। রোজগার করতে জানতে হয়, বুঝলে? রোজগার করার ক্ষমতা নেই, তাই তুমি সন্ন্যাসী হয়েছ। এবার বোঝো পয়সার কি ক্ষমতা। ইচ্ছে করলে আমি কিনে খেতে পারি, তোমার মতো খিদের জ্বালায় জ্বলতে হয় না। এসব কথা শুনেও বিবেকানন্দ কিন্তু একটুও রেগে গেলেন না। কোনো ক্ষোভও তার চোখে মুখে নেই, যেন অন্য কোনো কিছু কারোর কথা তিনি ভাবছেন। তার দৃষ্টি দূরের আকাশে, যেন মনে মনে কারোকে তিনি ডাকছেন। নরেন সামনে দাঁড়িয়ে এক অতি সাধারণ একটি মানুষ, কিন্তু মুখে সেই হাসি, সেই চেনা হাসি। রামকৃষ্ণের হাসি মনে পড়ে গেল স্বামীজির। ইনি কি ডাকলেন আমাকে নরেন বলে? এই তো যেন পুরো সেই ঠাকুরের কণ্ঠস্বর। সম্পূর্ণ অপরিচিত সেই মানুষটি তার থলে থেকে বার করলেন নরেনের সব প্রিয় খাবার, ডাল, রুটি, তরকারি,
একটি মাটির পাত্রে কত যত্নে সাজিয়ে দিলেন তিনি। পাশে রাখলেন ঠান্ডা জল। বিবেকানন্দ চোখ ঝাপসা হয়ে গেল কান্নায়, তার কণ্ঠস্বর কান্নায় ঢাকা পড়ে গেল। বড় তৃষ্ণার্ত তিনি, হাত বাড়ালেন জলের দিকে, কিন্তু এ কি? তার ঝাপসা দৃষ্টির সামনে ক্রমে মিলিয়ে গেলেন সেই সম্পূর্ণ অপরিচিত মানুষটি। বিবেকানন্দ কি করে ধরে রাখবেন তার আবেগ, তার কান্না? তার সমস্ত মন প্রাণ বলে উঠল, হে রামকৃষ্ণ, কত বছর তুমি নেই, তবু আমাকে ছেড়ে যাওনি, ভুলেও যাওনি। কেন এত ভালোবাসো তুমি আমাকে? ঠাকুর, আমি কেমন করে হব তোমার প্রেমের যোগ্য? মাঝে মাঝে মনে হয় এই পৃথিবী বড় নিষ্ঠুর, এখানে কোনো ভালোবাসা নেই। হে রামকৃষ্ণ, তুমি ফিরে ফিরে এসে মনে করিয়ে দাও পৃথিবীতে ভালোবাসার মরণ নেই। বিবেকানন্দ বিস্মিত হয়ে তাকালেন মাটির থালা ভর্তি খাবারের দিকে। এ তো দক্ষিণেশ্বরের ভবতারিণীর প্রসাদ। ঠিক এক গন্ধ, এক সুবাস। ভবতারিণীর প্রসাদের সুগন্ধ নাকে লেগে আছে কিনা স্বামীজির? তরিঘাট স্টেশনে দক্ষিণেশ্বরের ভবতারিণীর প্রসাদ। অত্যাশ্চর্য, অদ্ভুত। আজ আসি, আবার সামনের দিন দেখা হবে কোনো নতুন ঘটনা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।